নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন বুদ্ধদেব বসুর এক অসাধারণ কাব্যিক উপন্যাস তিথি ডোর। আজ শেষ অংশটুকু শুনে জানাবেন কেমন লাগলো। শুরু করি। পায়রার ঝাঁক হাওয়ায় উঠল, পাখার শব্দ করে নানা দিকে উঠল। যেমন নাটকের বড় দৃশ্য আরম্ভ হবার আগে এদিকে ওদিকে তাকানো ছেড়ে ঘরোয়া ভাবনা থামিয়ে প্রোগ্রামের ভাঁজ মুড়ে সবাই ঠিকঠাক বসে নিয়ে সামনে তাকায়, তেমনি ঝিরঝির চঞ্চলতার গায়ে গায়ে ছোঁয়া কয়েকটা ঢেউয়ের মিলিয়ে যাবার পরে সকলে আরও স্থির হয়ে তাকালো। কেউ সরল, কেউ এগোলো। সতুদার বেকার আলোয়ান নিয়ে ঈষৎ বিব্রত নিখিল শরীরের ভার এক পা থেকে আর এক পায়ে বদলি করল। অনুপমা হাত রাখল চিত্রার কাঁধে। কিরণ বক্সির ভাঁজ না ভাঙা শাল বাঁ থেকে ডান কাঁধে ঝুলল। নিখিল মনে মনে বলল, এখন আর কোনো দিকে তাকাবে না। বাচ্চাদের কয়েকজন ভালো করে দেখার জন্য আসন পিঁড়ি ছেড়ে হাঁটু ভেঙে বসল। শরীরটাকে একটা ঝটকানি দিয়ে ঘুম তাড়ালো ছোটন। সত্যেন তাকিয়ে দেখল আরও অনেক লোক। হাসি মুখ শাশ্বতী সামনেই দাঁড়িয়ে। জায়গাটা ভরে গিয়ে কেমন অন্য রকম দেখাচ্ছে। পিঁড়ি নামানো হলো। হলদে, সাদা আর লাল রঙের আঁকা পিঁড়ি ছেড়ে শাশ্বতী এবার বিয়ের পিঁড়িতে বসল সত্যেনের বাঁ পাশে। পুরুত জিজ্ঞেস করলেন, কন্যা কি হেঁটে প্রদক্ষিণ করবেন? না, ঘোরানো হবে বলে হেমাঙ্গ চচ্চর শব্দে পাট রঙের পাট কাপড়ের কড়কড়ে উড়নিটার ভাঁজ খুলে ফেলল। সত্যেনের কাঁধের উপর সেটা ফেলে বলল, জড়িয়ে নাও। সঙ্গে সঙ্গে শাশ্বতী নিচু হয়ে টোপর পরিয়ে দিল বরের মাথায়। লজ্জায় অধোবদন সত্যেন হাসির শব্দের অপেক্ষা করল, কিন্তু না, কেউ হাসল না। সত্যেন রায়কে বিয়ের টোপর পড়তে দেখে ওখানে উপস্থিত অতগুলো মানুষের মধ্যে একজনও হাসল না। সত্যেন রায় একটু অবাক হলেন। পুরুত বললেন, জামাতা দণ্ডায়মান। টোপর মাথায়, মালা গলায় সত্যেন উঠে দাঁড়াতে দাঁড়াতে উন্নিটা জড়িয়ে নিল। নেহাত মন্দ লাগলো না, একটু যেন শীত শীত। বিজনবাবুর গায়ে তো জামাও নেই, শীত করছে না তো। বিয়ের পিঁড়ি ধরে আবার সাথীকে উঁচু করল ডালিম, অরুণ, পরেশ কাকা। চারজনের বদলে তিনজনেই সুবিধে। বাদ পড়ে তপনদা মুষড়ে গেলেন না, বরং খুশি হয়ে সরে দাঁড়িয়ে দৃশ্য দেখতে লাগলেন। সাথীকে শূন্যি করে 7 পাক ঘোরাতে ঘোরাতে ডালিমের ফর্সা হাতের শিরা ফুলে উঠল। অরুণের উপরের ঠোঁটটা মুখের মধ্যে ঢুকে গেল। পরেশ কাকারও চোখ মুখ বেশ শক্ত হলো। 3 জোড়া হাতের উপর স্পষ্ট আরও ভারী হতে লাগলো সাথী। আর যেন ও 3 জনকে উৎসাহ দিয়ে হেমাঙ্গ চেঁচিয়ে গুনতে লাগলো, 1, 2, 4। ভুল হলো, এই 3 বার বলে উঠল চিত্রা। অনুপমা বলল, না, ঠিক আছে। ইস, সাথীর মুখটা দেখাই যাচ্ছে না। মুকুটটা সুতো দিয়ে বেঁধে দেয় তো, ঘুমটা যাতে সরে না যায় সেই জন্যই। মুখ তো বরেরও ঢাকা, সামনে একটা কাপড় ধরেছে আবার, রাবিশ। ইভা কটাক্ষ হানল উর্মিলাকে। বাহ, বাঁকা হাসল উর্মিলা। শুভ দৃষ্টির আগে মুখ দেখতে নেই যে। ও, শুভ দৃষ্টির আগে মুখ দেখতে নেই বুঝি? ইভা তার পুরুষ গলায় এমন হেসে উঠল যে আশেপাশে অনেকে চমকে তাকালো। 5। পিঁড়ি থেমে গেল। সরু গলায় আরও চেঁচিয়ে হেমাঙ্গ আবার বলল, 5, 5, আর 2 বার। পরেশ কাকা বললেন, ডালিমের কষ্ট হচ্ছে? না। ফোঁস করে নিঃশ্বাস ফেলল ডালিম। চলো। পিঁড়ি আবার চলল। অরুণের উপরের ঠোঁট খুলে গেল। নিচেরটির উপর জিভ বুলিয়ে খুব নিচু গলায় বলল, সাথী, আস্তে। কিন্তু সাথী বোধহয় কথাটা শুনল না কি বুঝল না, তেমনি শক্ত করেই গলা আঁকড়ে থাকল। পিঁড়ি এবার ঘুরতেই ইভা গাঙ্গুলির চোখে পড়ল লম্বা ডালিমকে। কোঁকড়া চুলের তলায় এখন অন্য কারণে লাল হওয়া তার কিশোর মুখটা। উর্মিলার কাঁধে টোকা দিয়ে জিজ্ঞেস করল,
সাথীকে ঘোরাচ্ছে কারা জানেন? ওই চশমা পরা জন তো জামাইবাবু। অরুণকে আজই প্রথম দেখেছিল উর্মিলা। এই বাড়ির সঙ্গে তার সম্পর্কটা দেখা মাত্রই ঠাউরেছিল, কিন্তু কথাটা বলল এমন করে যেন জামাইবাবুটি তার কতই চেনা। আর অন্যজন, ওই ফর্সা ছেলেটি, বেঁটে মতো বুড়ো মতো তৃতীয় জনের অস্তিত্বটাই মানল না ইভা। ফর্সা ছেলেটিকেও উর্মিলা আগে দেখেনি, কিন্তু খেতে বসে শাশ্বতীকে শুনেছিল তাকে ডালিম বলে ডাকতে। আর তাদের বাড়িতে অবিরতই যাওয়া আসা রাখা বিজনের মুখে একবার শুনেছিল এই ভাগ্নেটির কথা। কোনো খবর, যে কোনো খবর, যতই যেমন তেমন করে বলা হোক, একবার কানে ঢুকলে উর্মিলা ভোলে না। তাই স্বচ্ছন্দে জবাব দিল, ও তো ডালিম, সাথীর বড়দির ছেলে। কি কাণ্ড তখন! জল ঢালতে গিয়ে বেচারা। উর্মিলা হাসল। ঘটনাটা ইভারও মনে পড়ল, কিন্তু হাসি পেল না। বলল, যারা ঘোরাচ্ছে তাদের কি কষ্ট। এমন আর কি, বলল অনুপমা। কষ্ট না, সব বড় বড় মেয়ে আজকাল, তাদের কি আর। সাথীকে কিন্তু ছোট্ট দেখাচ্ছে। বিয়ের সময় সব মেয়েকেই ছোট দেখায়। মার মুখে শোনা এই কথাটার সঙ্গে চিত্রা স্বাধীন একটু মন্তব্য জুড়ল, তাই বলে ইভাকে দেখাবে না? ভাগ্যিস। ইভা হাসল বড্ড জোরে। আবার কেউ কেউ ফিরে তাকালো তার দিকে। চিত্রার দিকে ঘাড় বেঁকিয়ে উর্মিলা কোনো কাগজে পড়া একটা বোল ঝাড়ল। মেয়েরা আজকাল স্বাধীন বলে লম্বাতেও বাড়ছে, আগে 7। হেমাঙ্গর মিহি গলা তীক্ষ্ণ বেজে উঠল। ঢেউয়ের মতো এগিয়ে এলো মেয়ের দল। বাচ্চারা উঠেই দাঁড়ালো অনেকে। হেমাঙ্গর কাঁধের উপর দিয়ে গলা বাড়ালো কিরণ বক্সি। হেমাঙ্গ সরে গিয়ে বরযাত্রীকে খাতির করল। তার পাশে এসে দাঁড়ালো শাশ্বতী। অগত্যা উপস্থিত হারিত নেহাত কৌতূহলের চোখেই সাথীর দিকে তাকালো। পিঁড়ি দাঁড়ালো বরের মুখোমুখি। হেমাঙ্গ বলল, অত উঁচুতে না। পিঁড়ি নামলো। আরেকটু উঁচু, চোখে চোখে ঠিক লেভেল হওয়া চাই। পিঁড়ি উঁচু হলো আবার। পরেশ কাকা চোখ কুঁচকে হেমাঙ্গর দিকে তাকালেন। দেখো হে, লেভেল হয়েছে? হেমাঙ্গ তাকিয়ে বলল, এই আরেকটু কাছে, হ্যাঁ ঠিক। পিঁড়ি স্থির হলো। বরের মুখের সামনে এতক্ষণ ধরে রাখা কাপড়টা সরে গেল। সাথীর দুদিকে দাঁড়িয়ে ঘোমটা সরিয়ে দিল মহাশ্বেতা আর সরস্বতী, কিন্তু সাথী চোখ তুলতে পারল না। সরস্বতী বলল, সাথী তাকা। ওদিকে কিরণ বলল, তাকাও সত্যেন। কিন্তু সত্যেন তাকিয়েই ছিল। এই সাথী। চোখে পড়ল নিচু চোখের লম্বা কালো পলক। এই সাথী। চোখে চোখ পড়ল, শাঁখ বাজল। কি কারণে কেউ জানে না, কিন্তু উপস্থিত মেয়ে পুরুষ ছেলে বুড়ো প্রত্যেকের মন বিশেষ একটু সুখী লাগলো সেই মুহূর্তে। পিঁড়ি মেঝেতে নামলো। বরের পিঁড়ির মুখোমুখি সাথীকে বসিয়ে এতক্ষণে ছাড়া পেল ডালিম, অরুণ, পরেশ কাকা। অরুণ প্রথমেই গলায় হাত বুলোলো। ডালিম হাতে হাত ঘষল। পরেশ কাকা শুধু তার চওড়া ব্যায়ামী বুক ভরে নিঃশ্বাস নিলেন একবার। হিমাঙ্গ বলল, এখন মালা বদল। সাথী দাঁড়াও। 7 পাক ঘোরার পর দাঁড়াতে পেরে আরাম হলো সাথীর শরীরে, কিন্তু সেই আরামের বোধ পলকে মুছে গেল। তার সামনে কাছে মুখোমুখি দাঁড়ানো সত্যেনকে ছাড়া আর কিছুই সে অনুভব করতে পারল না সেই মুহূর্তে। সে জানল না যে সারা দিনের উপবাসে তার পা এখন কাঁপছে। বুঝল শাড়ি গয়নায় জড়ানো তার শরীরের অস্বাচ্ছন্দ্য। ভুলে গেল বাবাকে ছেড়ে যাবার অসহ্য কষ্ট। মুহূর্তের জন্য অন্য কোনো বাধা তার থাকল না। শুধু সত্যেনকে অনুভব করল, দেখল না, শুধু অনুভব করল। মালা হাতে মুখোমুখি দাঁড়ালো দুজনে। টোপর পরা মাথা নিচু হলো। সত্যেনের গলা বেয়ে বুকের উপর নামলো সাথীর গলার সাদা ফুলের মালা। ওড়না ঢাকা মাথা নিচু হলো। সাথীর বুকের উপর পড়ল সত্যেনের গলার একটু ছোট, একটু মলিন হওয়া মালা। কোনো কারণ নেই, কোনো অর্থ নেই এসবের। লক্ষ্য অনুষ্ঠান ব্যর্থ, হৃদয়ে যদি সত্য না থাকে। কিন্তু তখনকার মতো সুখের, আনন্দের, কল্যাণের হাওয়া দিল ঝিরঝির।
দিকে দিকে ছড়ালো শোভার বিউভল চোখ থেকে হাড়িতের কৌতুকে বাঁকানো ঠোঁট পর্যন্ত পৌঁছল। কৌতুকটা যেন মন্দ লাগলো না হাড়িতের। শাশ্বতী মৃদুস্বরে বলল, সাথী বস এখন। সত্যেনও বসবার জন্য নিচু হলো, কিন্তু হঠাৎ বর্ষিয়সী কালো একজন মহিলা তার কাছে এসে বললেন, আগে একবার নিচে চলো তো বাপু। নিচে কেন? আছে আছে, চলো চলো। কালো মহিলাটি চোখ টিপে হাসলেন। সত্যেন কেমন কেমন চোখে চারদিকে তাকালো, কিন্তু কেউ তাকে কিছু বলল না, কেউ বুঝিয়ে দিল না ব্যাপারটা কি। চলো কুন্দ দিদিমা, আমিও যাই বলে শাশ্বতী এগোলো। সত্যেন অসহায়ভাবে বলল, আমাকেও আসতে হবে? এসো। গম্ভীর মুখে কাছে এলো সরস্বতী। ভয় নেই কিছু, আমি একাই। সত্যেন ঈষৎ মুখ ফেরালো সাথীর দিকে। ফুরফুর হাসি বইল তার প্রশ্নের উত্তরে। তারপর মহাশ্বেতা চোখ টান করে বলল, না না, একা তোমাকে ছেড়ে দেব না, আমরা নিয়ে যাচ্ছি পাহারা দিয়ে, চলো। তিন দিদি আর কুন্দ দিদিমা সত্যেনকে এমনভাবে ঘিরে দোতলায় নিয়ে এলো যেন শত্রুপক্ষের খোদ কর্তাকেই পাকড়েছে। এলো সেই ঘরে, যে ঘরে মহাশ্বেতা শুয়েছিল সন্ধেবেলা, যে ঘরে বাসর হবে। বড় পিসি অপেক্ষা করছিলেন সেখানে। সত্যেন ঘরে আসতেই বড় পিসি একটা লাঠি দিয়ে তাড়া করলেন তাকে। সত্যেন একটু অবাক হলো, কিন্তু সাদা চুলের মহিলাটি তাকে মারলেন না। লাঠি দিয়ে পা থেকে মাথা পর্যন্ত একবার মাপলেন শুধু। তারপর একবার তাকে দেয়ালের দিকে মুখ করে দাঁড়াতে হলো, একবার মেঝেতে কয়েক পা হাঁটতে হলো, একবার কালো মহিলাটি কি বিড়বিড় করতে করতে তিনটি টোকা দিলেন তার মাথায়। এরপর অবাক হওয়া ছেড়ে দিল সত্যেন। কি সব দিয়ে সাজানো একটি তামার থালা হাতে করে তার সামনে দাঁড়ালেন সাদা চুলের মহিলা। জিজ্ঞেস করলেন, আমার হাতে এটা কি বলো তো? সত্যেন অবোধ জবাব দিল, থালা। সাথী তোমার গলার মালা। সত্যেনের কান পর্যন্ত গরম হলো, সারা মুখে পিন ফুটল। আর তার ওই অবস্থাটা শুধু বড় পিসি আর কুন্দ দিদিমা না, দিদিরাও নিঃশব্দে সহাস্যে উপভোগ করলেন। শাশ্বতী শুদ্ধ, যদিও শাশ্বতীর সত্যেনের জন্যও খারাপ লাগছিল, আর এসব সেকেলে কাণ্ড তারও ঘোর অপছন্দ। আচ্ছা, এবার বলো তো এটা কি? কুন্দ দিদিমা থালায় রাখা পানের পাতাটি আঙুলে ছুলেন। ওটা? সত্যেন থামল। পান? তার মানেই প্রাণ। অতএব এটা তাম্বুল বলে বিজয়ী সত্যেন কুন্দ দিদিমাকে চোখে বিঁধল। কেমন? শাশ্বতী হাতে তালি দিয়ে হাসল। এবার কিন্তু একটু মাত্র, একটুখানি দেরি করে কুন্দ দিদিমা সগৌরবে বললেন, সাতির যে নিন্দে করে তোমার সে চক্ষুশূল। বাহ বাহ! তিন দিদি একসঙ্গে হেসে উঠল দিদিমাকে তারিফ করে। সত্যেনের মুখেও হাসি ফুটল। বেশ বলেছে কিন্তু চট করে। এখন যেতে পারি? সত্যেন সপ্রতিভ পাকা চুলের মহিলার দিকে তাকালো। বড় ব্যস্ত যে, আচ্ছা এদিকে এসো। মহিলারা তাকে নিয়ে এলেন ঘরের এক কোণে। সেখানে কুলোয় জ্বলছে প্রদীপ, মামিমার কুলোর মতোই, তবে চিত্রি বিচিত্রি বেশি, জিনিস আরও বেশি সাজানো। তার কোনোটা সত্যেনকে ছুঁতে হলো। তারপর সেই পানের পাতাটি ঘটে ডুবিয়ে তার গায়ে জল ছিটলেন কালো মহিলা। এখন কপালে কুলো ঠেকানো হবে ভেবে সত্যেন আগে থেকেই ঘাড় বাড়ালো, কিন্তু কোনো এক রহস্যময় কারণে সেটা বাদ পড়ল। মহিলারা উঠলেন, পুরো দলটি ছাতে ফিরল তাকে নিয়ে। পাকা চুলের মহিলা শুদ্ধ। ছোটনের পিঠে পিছন থেকে খোঁচা দিয়ে তাতা ডাকল, এই ঘুমোচ্ছিস নাকি? না তো। ঢুলে পড়া মাথাটা এক টানে সোজা করল ছোটন। শুয়ে থাক না নিচে গিয়ে। এটুকু দিদিগিরি ফলিয়েই তাতা ফিরল বিজলির দিকে। শোভার বড় মেয়ে বিজলি। এই দুদিনেই জমাট ভাব হয়ে গেছে দুজনে। এই মাত্র ফিরে আসা বরের দিকে তাকিয়ে বিজলি বলল, বিয়েতে কিন্তু মেয়েদেরই জিত। জিত কেন? কত শাড়ি গয়না পায়, কি মজা না রে! মজা না হাতি। এদিকে মাকে ছেড়ে থাকতে হয় যে, বাবারে বাবা। কিন্তু সাথী মাসির তো মা নেই, মনে পড়ল বিজলির।
মা না থাক বাবা তো আছে, ও একই হলো। তাতার চকিতে মনে পড়ল তার নিজের বাবাকে, কিন্তু তখনই আবার বলল, মজা তো ছেলেদেরই, বলতেই বলে জামাই আদর, আর শ্বশুরবাড়িতে মেয়েদের। ছেলেরা তো আর শ্বশুরবাড়িতে থাকে না, বলে উঠল পাশ থেকে আরেকটি মেয়ে। জামাই আদর আর কদিন। এই কথাবার্তা শুনতে পেল বুলন, মহাশ্বেতার মেজ ছেলে। ভাবল, ছি, বয়ে গেছে ছেলেদের শ্বশুরবাড়িতে থাকতে। মেয়েগুলো কি রে, খালি বিয়ে বিয়ে মন। তা ওরা বিয়ে করে করুক, তাছাড়া আর হবেই বা কি মেয়েগুলোকে দিয়ে। কিন্তু ছেলেরা কেন যে... আচ্ছা দাদা, মনের কথাটা সে না বলে আর পারল না। ছেলেরা কেন বিয়ে করে? কি বোকার মতো কথা। অমল তার 1.5 বছরের বড় ছোট ভাইয়ের অজ্ঞতায় হাসল। বোকার মতো কেন? বারে, বুলনের কথায় বাধা দিল অট্টু, তার 2 বছরের ছোট। বিয়ে করে বলেই তো লোকেদের ছেলে পুলে হয়। অট্টু, তাতা ধমক দিল পিছন থেকে। কি যে অসভ্য ছেলেগুলো সত্যি। তাতাদির দিকে একটা কঠোর দৃষ্টি ছুড়ে অট্টু চুপ করল। আর বুলন ভাবল, ছেলেপুলে? ছেলেপুলেও তো মেয়েদেরই হয়, তাহলে আর ওই... ও, বাচ্চাগুলো যেন হতেই হবে। কিছু বোঝে না অট্টুটা। বুলন আরও খানিকটা ভাবল, কিন্তু কিছুই ভেবে পেল না। আবার মন দিল পুরুষ হয়েও বিয়ে করতে রাজি হওয়া নতুন মানুষটিকে দেখতে। ততক্ষণে সম্প্রদান আরম্ভ হয়েছে। মুখোমুখি বসেছে বরকনে, আর তাদের মাঝখানে মঙ্গল ঘট রেখে তার উপর লম্বা করে কুশ সাজাচ্ছেন পুরুত ঠাকুর। হঠাৎ অরুণকে পাশে দেখে কিরণ বক্সী জিজ্ঞেস করল, বরপক্ষের পুরুত আসেনি? আবার বরপক্ষের? অরুণ আবছা হাসল। হ্যাঁ, কিরণও হাসল। আর সত্যেন যেরকম... কথা শেষ না করে চোখ নামালো। পুরুত বললেন, বরের দক্ষিণ হস্ত এখানে স্থাপন করো। সত্যেন ঘটের উপর উপুর করে হাত রাখল। হস্ত উত্থান করো। সত্যেন পুরুতের দিকে তাকালো। পুরুত তার হাতটি হাতে ধরে ঘটের উপর চিৎ করে দিলেন। উত্থান মানে চিৎ? বাহ, সুন্দর একটা নতুন কথা শিখে সত্যেন খুশি হলো। আর একটু পরেই স্বাতীর ডান হাতটি আস্তে নামল আকাশের তলায় মেলে ধরা তার হাতের উপর। উত্থান হাত, মৃদু, অসীম মৃদু, তার প্রায় স্পর্শহীন। পুরুত একগাছা কুশ দিয়ে 2 হাত বেঁধে দিলেন। তারপর বিজনের মুখোমুখি বসে পুঁথি খুললেন। বিজন এতক্ষণ একভাবে বসেছিল, নিচু মাথায়, থুতনি প্রায় বুকে ছুঁয়ে। আবার মন্ত্র শুনে ভীতু চোখে তাকালো। পুরুতের মুখের উপর চোখ রেখে অস্ফুট স্বরে ঠোঁট নাড়ল সে। আর সত্যেন একটু চেষ্টাই করল মন দিয়ে সবটা শুনে নিয়ে স্পষ্ট করে বলতে, যেন এখানেও তার শিক্ষার মান রক্ষা চাই। পুরুত বললেন, এনাং কন্যাং শালঙ্কারাং। বিজন আওড়ালো, এনাং কন্যাং শঙ্করালাং শাস্ত্রাচ্ছেদনাং প্রজাপতি দেবতাকাং তুভ্যমাহং সম্প্রদায়ে। বরের হাতে ওটা কি দিল রে? জিজ্ঞেস করল অনুপমা। কে জানে? চিত্রা ফিরল ইভার দিকে। ওই মেয়েটিকে দেখ। কোন? ওই বেগনি শাড়ি, নেকলেসটা নতুন রকমের না? নতুন আর কি, ওই তো রেডিও মালা। এভি কন্যাময়া দত্তরক্ষণং পোষণং কুরু। পুরুতের মোটা গলা ইভার কানে বাজল। হেসে বলল, রক্ষণং পোষণং কুরু? কেন, মেয়েরা বুঝি আর নিজের পায়ে দাঁড়াতে পারে না? বলে ঈষৎ তাকালো উর্মিলার দিকে। কিন্তু এমন একটা মনোপুত কথার পিঠেও তার নতুন বান্ধবী শুধু চোখের পাতা নেড়ে সায় দিল, কিছু বলল না, যেহেতু উর্মিলা তখন একটু বিশেষভাবে ব্যস্ত ছিল বিজনকে দেখতে। বিজনের মুখটা যেন মার খাওয়া, ভয় পাওয়া, আর সেই সঙ্গে দারুণ গম্ভীর। কিছুই মেলে না তার বিজনদার সঙ্গে। যাকে সে চেনে, যাকে সে মনে মনে জানে, তার দেখন হাসির 1 নম্বর বাজিমাত সেই বোকা, ভালো, সুশ্রী, মজার, সব মিলিয়ে ইচ্ছে করা মুখটার কোনো চিহ্ন, কোনো একটু ঝিলিক উর্মিলা তাকিয়ে তাকিয়ে খুঁজল। কিছুই পেল না। এমন একটি মুহূর্ত পেল না বিজনের মুখের ভাব যখন বদলালো। এমন একটি মুহূর্ত পেল না যখন বিজন মুখ তুলে চারিদিকে দেখল। তাকে দেখতে পেল অতক্ষণ ধরে তাকিয়ে থেকে, আর তারপরে ঘন ঘন তাকিয়েও।
তার বিজনদার সঙ্গে একবার চোখাচোখি করতে পারল না উর্মিলা। শুধু উর্মিলাকে না, তখনকার মতো অন্য সবই ভুলেছিল বিজন। স্বাতীর সম্প্রদানের ভার যে তারই উপর পড়ল, এর গুরুত্বে সে আজ সকাল থেকে অভিভূত। আচারে অনুষ্ঠানে একটু ফাঁক সে থাকতে দেবে না, সারাটা দিন ঠায় উপোস করে আছে বেচারা। বিকেলের দিকে বড় পিসি বুঝি একবার বলেছিলেন, স্বাতী একটু ফল মিষ্টি খেয়ে নিক না, ওতে কি আছে? বিজন শোনা মাত্র ব্যাকুল বাধা দিল। কি আছে? কে জানে কি আছে? কিন্তু আমরা জানি না বলে যে কিছুই নেই তাই বা কে জানে? কিছু না থাকলে নিয়ম থাকবে কেন? আর বোনের বিয়ে দিতে বসে এই অবাক হওয়া কে জানে কি ভাবটা তাকে ছাড়ছিল না। ওরা যেন দূরে চলে গেছে, গল্পের মানুষ হয়ে গেছে। দীনবন্ধু হাই স্কুলের 60 টাকা মাইনের হেড পণ্ডিতের তোবড়ানো মুখটা দেখতে দেখতে মনে হচ্ছিল মহাপুরুষ। আর সেই মহাপুরুষের কথা মতো এই যে সে কোষার জলে হাত ডোবালো, ডান হাতে ত্রিপত্র ধরল, আবার সেই ডান হাতের উপর বাঁ হাতটি উপুড় করল, আর তারপর এইমাত্র যে সামনের শক্ত শূন্য মেঝেটায় মাথা ঠেকালো, এর প্রত্যেকটাই খুব আশ্চর্য লাগছিল বিজনের। আশ্চর্য, রহস্যময়, প্রায় অলৌকিক। পুরুত একবার পিঠ সোজা করলেন, গায়ের নামাবলীর ভাঁজ বদলালেন, তারপর অন্য কয়েকটা কোষাকুষি ঠিকঠাক করে সাজিয়ে আবার পুঁথি খুলে বরের দিকে তাকালেন। হারিত হঠাৎ বলল, আশ্চর্য, সব মন্ত্রই বরের, কন্যার কিছু নেই? আবার কি? মৃদু টিপ্পণী করলেন তপনদা। মেয়েদের তো শুধু রাজি হওয়ার পাঠ, তাতে তাদের সুবিধেই। অরুণ এক চোখে তাকালো ব্যারিস্টারের দিকে। স্বামীদের দিয়ে সাংঘাতিক সব প্রতিজ্ঞা করিয়ে নিজেরা দিব্যি নিশ্চিন্ত। অরুণের কথাটা উপভোগ করে কিরণ বক্সী বলল, আর বরের মন্ত্রগুলো খালি তো খোসামোদ। পুরুত হঠাৎ থামলেন। স্কুলের ক্লাসে খুব বেশি গোলমাল হলে যেমন করে তাকান, সেই রকম ক্লান্ত, অনিচ্ছুক, মাছের মতো খোলা চোখ তুলে কন্যাকর্তাদের দিকে তাকিয়ে বললেন, কন্যার মন্ত্র কি জামাতা বলে দেবেন? হেমাঙ্গ তৎক্ষণাৎ বলল, বেশ। কেন, কন্যাই বলুন না, বলে উঠল অরুণ। পুরুত সত্যেনের দিকে তাকালেন। সত্যেন বলল, নিশ্চয়ই কন্যাই বলবেন। পুরুষদের গলার মৃদু হাসি উঠল। হাসির শব্দ মিলবার পর পুরুত কন্যার দিকে তাকিয়ে আগের চেয়েও আস্তে আস্তে বললেন, ওং প্র মে পতি জানা পন্থা কল্পতাম শিবা অরিষ্টা পতিলোকং গমেয়। পুরুতের মোটা গলা আর সংস্কৃতের ছন্দ স্বাতীর বুকের মধ্যে হঠাৎ যেন গুম গুম আওয়াজ তুলল। স্বাতী বলতে পারল না। খুব নিচু গলায় বিজন বলল, স্বাতী বল। স্বাতী দাদার দিকে চোখ ফেরালো, যেন এতক্ষণে দাদার অস্তিত্ব অনুভব করল তার কাছে, অত কাছে। এতক্ষণে দাদার মুখটা স্পষ্ট দেখল, কিন্তু যে দাদাকে সে চেনে, জন্ম থেকে যে তার একসঙ্গে আর জন্ম থেকেই তার সঙ্গে যার আড়ি, সেই গোয়ার, বদরাকি, ঝগড়াটে, স্যাঁতসেঁতে, কাঁদুনে, হিংসুক, নিষ্কর্মা, অসত্য দাদাকে একেবারেই দেখতে পেল না। এ যেন অন্য কেউ, অন্য মানুষ। একে সে আগে কখনো দেখেনি। পুরুত আবার বললেন, ওং প্রমে প্রতিজানা পন্থা। স্বাতী বিসর্গ বাদ দিয়ে আস্তে আস্তে বলল, ওং প্রমে পতিজান পন্থা কল্পতং শিবা অরিষ্টা পতিলকং গমেয়। পুরুষের মোটা গলার আশেপাশে তার উপোস করা মেয়েলি ক্ষীণ স্বর অদ্ভুত শুনল সত্যেন। অদ্ভুত, অস্বাভাবিক, স্নিগ্ধ, অসীম তার স্নিগ্ধতা। পুরুত পুঁথি বন্ধ করে 2 হাতের কুশের বাঁধন খুলে দিলেন। যাক, হলো। সত্যেন পিঠ টান করল প্রথমে, তারপরেই বাঁ হাতে আলগোছে ধরে ওই বিশ্রী বস্তুটাকে নামালো মাথা থেকে। ও কি? মহাশ্বেতা বলে উঠল, টোপর খুললে কেন? আর কি হবে? নিশ্চিন্ত মোলায়েম জবাব দিল সত্যেন। সরস্বতী সংক্ষেপে বলল, আরও আছে, বাচ্চারা সরে বসো তো এবার। ছোটন চোখ টান করে তাকালো। বাচ্চারা এই ফাঁকে একটু শোরগোল করে নিয়ে সরে বসল। বিজন আসন ছেড়ে উঠে হেমাঙ্গুর পাশে দাঁড়ালো। সামনের ফাঁকা হওয়া জায়গাটুকুতে পুরুত হোমের আগুন জ্বাললেন। স্বাতী উঠল পিঁড়ি ছেড়ে। পিঁড়িটা সরিয়ে আনলো শাশ্বতী। স্বাতী আবার বসল সত্যেনের পাশে।
কাঁধের কাছে হালকা ছোঁয়া পেয়ে সত্যেন ফিরে তাকালো। কি? কিছু না বলে সরস্বতী তার পাট রঙের ওড়নিটার একটা কোণ তুলে ধরল। সাথীর গোলাপি ওড়নার প্রান্তটা এগিয়ে দিল মহাশ্বেতা। ক্ষিপ্র আঙুলে দুটোয় বেঁধে দিয়ে সরস্বতী আবার বলল, কিছু না। এই রকম থাকবে? সত্যেনের চোখ বড় হলো। এত কিছুর পরেও এটা যেন অবিশ্বাস্য লাগলো। হ্যাঁ, এই রকম বলে সরস্বতী টোপরটা তুলে আবার চাপিয়ে দিল তার মাথায়। সত্যেনের মাথা হেঁট হলো। শোলার ফুল সুরসুরি দিল কানে। শোভা বলে উঠল, এখনই যোগ্য যে? হলেই হয়, জবাব দিলেন লীলা মাসি। না না, পরের দিন সকালে তো। উষা বৌদি বললেন, সে ভাই এক এক দেশের এক এক আচার। আমার বাপের বাড়িতেই তো বিয়ের রাত্রেই সব সেরে দেয়। ভালো তাই, যা কষ্ট আবার পরের দিন বেলা দুপুর অবধি। ধোঁয়ায় যা চোখ জ্বলেছিল এখনো মনে আছে বলে লীলা মাসি একটু হাসলেন। নীলচে ধোঁয়া উঠল সত্যেনের চোখের সামনে। রঘুবংশ মনে পড়ল তার। যজ্ঞের ধোঁয়ায় লাল হওয়া সীতার চোখ। সাথীর চোখও তাকাতে যাচ্ছিল, কিন্তু পুরুত তখনই তার হাতে বাচ্চাদের ঝিনুকের মতো কি একটা দিয়ে বললেন, অগ্নিতে অর্পণ করো। সত্যেন প্রথমে ভেবেছিল ওই ঝিনুকটাকেই বুঝি আগুনে ফেলতে হবে। তারপর দেখল না, ওতে ঘি আছে। আগুনে ঘি দিল সে। 6 বার দিতে হতো ওরকম। ঘি খাওয়া আগুন আরও লাল হলো, নীল ধোঁয়া ফিকে হলো। তারপর মন্ত্র চলল। মন্ত্র পড়া ঠিক মতো বলার চেষ্টা করতে করতে সত্যেন হঠাৎ একবার ভাবল, আর কত, কখন ফুরোবে? জায়গাটা যেন আগের চেয়ে চুপচাপ। পুরুতের পেশাদার গলা আরও ভারী শোনাচ্ছে। মাঝে মাঝে এদিক ওদিক তাকালো সত্যেন। লাল মালা, রূপলি আঁচল, ছর্দির হাসি মুখ এখন গম্ভীর। ছর্দি ডাকবে কাল থেকে। একবার বড়দিকে দেখল লোটনকে কোলে নিয়ে। একবার রাজেনবাবুর ছাই রঙা আলোয়ানটা আবছা চোখে পড়ল। আরে, ছোটন যে ঘুমিয়ে পড়ল এদিকে। ছোটনকে চট করে তুলে নিয়ে গেল ডালিম। রাত বাড়ল। কিরণের পিছন থেকে সরে নিখিল এসে বিজনের কাছে দাঁড়ালো। শীত বাড়ল। সতুদার আলোয়ানটার ভাঁজ খুলে বিজনের পিঠের উপর ছড়িয়ে দিল নিখিল। বিজন সেটা জড়িয়ে নিতে নিতে কিছু না বলে নিখিলের দিকে তাকালো। খানিকটা সময় কেউ যেন কিছু বলল না। চারদিকের চাপা কথার গুনগুনানি থামল। শুধু জাগিয়ে রাখা আগুন পট পট শব্দে সংস্কৃত বলতে লাগলো। অন্য সব চুপ করে থাকার উপর দিয়ে স্মৃতির মতো ভাসতে লাগলো সংস্কৃত ছন্দ। প্রতিশ্রুতির মতো মাথা তুলেই ডুবে গেল। মহাশ্বেতা সরস্বতীর মনে পড়ল সেই রাত্রির কথা, যখন তারা একই সঙ্গে একই ছাতির দুটো অংশে এই রকম সেজে এই রকম পিড়িতে ঠিক এমনি করেই বসেছিল। দু বোনে চোখাচোখি করল। সরস্বতী তাকালো অরুণের দিকে, মহাশ্বেতা হেমাঙ্গর দিকে। তারপর মহাশ্বেতা অরুণের দিকে তাকালো। অনুপমা, চিত্রা ভাবল যে তারাও একদিন এমনি পিড়িতে বসবে। কবে? কার সামনে? কে? ভাবতেই লাল হলো দুজনে। আর ঠিক তখনই দুজনের চোখাচোখি হলো। উর্মিলার হঠাৎ তার মাকে মনে পড়ল। তার ছেলেবেলা, নাথুরামপুর, 14 বছর বয়সে তার সেই বিয়ের সম্বন্ধ। ছেলেটা লুকিয়ে চলে এসেছিল আড়ে ঠাড়ে তাকে একটু চোখে দেখবে বলে। প্রায় হয়েই যাচ্ছিল, কিন্তু যদি বাবা হঠাৎ মরে না যেতেন, যদি 14 বছর বয়সে লুকিয়ে চোখে দেখতে আসা সেই ইন্দুনাগের সঙ্গেই, নামটা মনে আছে এখনো, তার বিয়ে হয়ে যেত, তাহলে এতদিনে কেমন হতো? উর্মিলা সেই কথাটা ভাবল একটু। আর ইভা গাঙ্গুলির চোখ কাকে যেন, কি যেন খুঁজে খুঁজে ঘুরতে ঘুরতে হঠাৎ ডালিমের কোঁকড়া চুলের তলায় ফর্সা মুখের উপর স্থির হলো। আহা, বড্ড ছেলে মানুষ। ডালিমকে ঠেলে কুন্দ দিদিমা সামনে এলেন হাতে একটা মাটির ভাঁড় নিয়ে। এসেই নিচু হয়ে সেই ভাঁড়ে আঙুল ডুবিয়ে ডুবিয়ে বর কনের সামনে কোনাকুনি করে 7টা গোল গোল পিটুলির দাগ এঁটে ফেললেন মেঝের উপর। এটা কি রে? জিজ্ঞেস করল ইরু। আতা জবাব দিল, সপ্তপদী। সপ্তপদী মানে? দেখবি। আতা গম্ভীর মুখে আরও একটু খবর দিল, এটাই তো আসল বিয়ে। বর কনে উঠল। নড়তে গিয়ে টান পড়ল সত্যেনের পিঠে। ও, সেই বাঁধা আছে এখনো? কতক্ষণ থাকবে? এবার নামো গো পিঁড়ি থেকে।
কাছে এলেন বড় পিসি। গাঁট ছড়া নিয়ে সন্তর্পণে পা ফেলল দুজনে। সেই গোল গোল দাগের সামনে পাশাপাশি দাঁড়ালো। পিসি বললেন, সাথী সামনে আয়। সাথীর এগোবার টানে এবার সত্যেনের উর্নিটা প্রায় খসেই পড়ল কাঁধ থেকে। সরস্বতী পিছন থেকে সেটা ঘুরিয়ে ঠিক করে দিল। সাথী সামনে এলো, সত্যেন পিছনে থাকলো। সাথীর দুপাশ দিয়ে বাড়িয়ে দুহাত অঞ্জলি করে মেলে ধরল সত্যেন, আর সেই হাতের উপর সাথী তার দুহাত অঞ্জলি করে পাতল। তাদের দুপাশে চট করে দাঁড়িয়ে গেল মহাশ্বেতা আর সরস্বতী, আর শাশ্বতী হাজির থাকলো খইয়ের থালা হাতে নিয়ে। বড় পিসি গুনগুন করে বুঝিয়ে দিলেন কি করতে হবে। প্রথমে ডান পা, তারপর বাঁ পা, একবার এক একটা গোল দাগে, আর তুমি সাথীর হাত দিয়ে একবার এক মুঠো খই। ঠিক ঈশান কোণে এঁকেছেন তো? পিসি ফিরে থাকালেন ভাঁড় হাতে কুন্দ দিদিমার দিকে। কুন্দ দিদিমা জবাবের বদলে মুচকি হাসলেন। হায়ের অনুকুটি তার মুখস্থ, তার ভুল হবে? প্রথম ডান পা, তারপর বাঁ পা, উত্তর পূব কোণের প্রথম মণ্ডলে পা পড়ল। বাহ, ঠিক পড়েছে। শাশ্বতী সাথীর মুঠো ভরে খই দিল। সত্যেন চোখ দিয়ে একটু তাক করে নিজের হাতটা ঠেলে দিল উপর দিকে। সাথীর হাত থেকে খই ছিটল, মাত্র কয়েকটা আগুনে পড়ল, বেশিরভাগই বাইরে। ওং সখা সপ্তপদী ভবা সক্ষন্তে গাময়। পুরুতের গলা উঠল আবার, সক্ষন্তে মাহ যোষা সক্ষন্তে মাহ জ্যেষ্ঠা। হঠাৎ একটু ঝিমুনি এসেছিল হিমাঙ্গর। তার রেঙ্গুনের আপিসের কাঠের সিঁড়িতে উঠতে উঠতে হোঁচট খেল। বিয়ে, কলকাতা, ভালো, মহাশ্বেতার এতকালের ইচ্ছে মিটল। এখন ওর শরীরটা সারলেই। ওর মা যেরকম ভুগে ভুগে শেষটায়। কি বাজে কথা ভাবছি। মুখে একবার হাত বুলিয়ে সোজা হয়ে দাঁড়ালো হেমাঙ্গ। সামনে দেখতে পেল অরুণকে। অরুণ হাসল, কিন্তু হেমাঙ্গর জন্য না। হাসল সেই দিনটির কথা ভেবে, যেদিন দামি চকোলেট এনেছিল বলে শিশিরকণা তাকে বকেছিলেন। ভাগ্যিস বকেছিলেন, তাই তো সে জানতে পেল ওখানেই তার মন বাঁধা। আর তারপরে ছুটিতে যখন দেশে যাচ্ছে, তখন ট্রেনে শুয়ে শুয়ে কেমন করে যেন জানলো যে মহাশ্বেতা খুব ভালো হলেও সরস্বতীর কাছে কী সব ভাবছে। আর এতকাল পরে মনেই বা পড়ল কেন? ঘি পড়ল আগুনে, খই পড়ল আগুনে, মেয়েরা শূন্যে খই ছিটল। সামনের দিকের এর মধ্যেই ফিকে হওয়া দাগে নতুন করে পিটুলি টানলেন কুন্দ দিদিমা। শোভা ভাবল শেষ, প্রায় শেষ। ছুটি ফুরলো, নোটে মুড়লো, আবার সেই। হঠাৎ ভাবল সে, ও হ্যাঁ, চলে গেছে। কখন গেল বলে গেল না একবার? বলা বলির আর কি আছে? আর যা মুখচোরা মানুষ, আর যা ভিড়, আর যা খাটুনি সারাদিন। আমিও তো দুদিন ধরে এখানেই। নাকি রাগ করলো? এমনিতে সাতচরে রাগ ফোটে না, কিন্তু আমার উপর রাগ আছে ঠিক। সামনে সাথী, পিছনে সত্যেন, হাতে হাতে অঞ্জলি পাতা। সুন্দর, কি সুন্দর মানিয়েছে। বড় পিসির চোখে জল এলো। সাথীর পিসে দেখলো না ঘুমোচ্ছে নিচে। ঘুমোচ্ছে তো, ঘুম ভাঙলেই তো জল চাই, পান চাই, পান আবার ছেঁচে দিতে হবে। ফোলা বুড়োকে নিয়ে জ্বালাতন কি কম? আর এই মানুষই কি ছিল দেখতে যখন। বড় পিসির হাসি পেল। শেষের কাছাকাছি এসে পুরুতের যেন উৎসাহ বাড়ল, গলা চড়ল। উনি নাকি সংস্কৃত পড়েছিলেন কলেজে। তা কি বা হলো ওসব পড়ে পড়ে? জন্মভরে তো রেলের চাকরি, আর চাকরিও বাবা 12 মাসে 14 ট্যুর লেগেই আছে। আসবার কথা তো শুক্রবারে। এখন কে জানে, আর এই বিয়ের জন্য 2 দিন আগে এলেই হতো না। তেমন মানুষই না, চাকরি প্রাণ। যদে তদ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। হৃদয় কথাটা হঠাৎ কানে গেল ইরু গীতি আতার। একটু কেঁপে উঠল লাল কমলা সবুজ শাড়ি। হৃদয়, ওটা এখনো মজার কথা তাদের কাছে, ঠাট্টার কথা। কোনো ছাপা বইয়ে চোখে পড়লে হাসির সুরসুরি লাগে, কিন্তু এখন তারা কাঁপল। কৌতুকে না, কৌতূহলেও না। কথাটা শুনে মুহূর্তের জন্য তাদের রোমাঞ্চ হলো। যে যৌবন তাদের ঠিক জাগেনি, কিন্তু জাগলো বলে তারই একটু বিদ্যুৎ চকিতে বয়ে গেল তাদের শরীরে। আর নিখিলের হঠাৎ মনে হলো কারখানায় পেরেক ঠোকে তাতে কি, কষ্টে আছে তাতে কি,
কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, সে সব পারে, তার সব আছে। আর কিরণ বক্সী বুঝল, স্পষ্ট বুঝল, যা এর আগে এমন নিশ্চিত বোঝেনি, যে অনিতাকে ছেড়ে থাকা তার পক্ষে অসম্ভব। অসম্ভব না, দেবে না যেতে। শ্বশুর রাগ করে করুক, মা বাবার সঙ্গে ঝগড়া হয় তো হোক, বোমার ভয়ে কলকাতা শুদ্ধ লোক ভাগলেও অনিতা যাবে না, সেও যাবে না, নয়তো দুজনেই একসঙ্গে যাবে। সেই মালাটা তখন রেখেছিল না পকেটে? হ্যাঁ, আছে। শেষের গোল দাগটিতে পা পড়ল, আবার খই পড়ল আগুনে, আরও খই, আরও মন্ত্র, শাঁখ। সেই কেমন কেমন চুপচাপের বেড়া ভেঙে গিয়ে আবার কথা, হাসি, চলাফেরা, সংখ্যায় কমে যাওয়া বাচ্চার দল উঠে পড়ল। প্রভাত মেশো ভাবলেন, লীলা কি আর থাকতে চাইবে? বিজনের কাঁধ থেকে হাত নামিয়ে হেমাঙ্গ বলল, তুমি এবার। আর ডালিম নিখিলকে বলল, আপনি। আর শাশ্বতীর মুখ থেকে চোখ সরিয়ে ভিড় থেকে সরে দাঁড়ালো হারিত। ইস, কত সময় নষ্ট হলো! এতক্ষণ সে ইস্তেহারটা লিখে ফেলতে পারত। আবার সব তার মনে পড়ল। জাপানের কুচক্র, রাশিয়ার বিপদ, নির্বোধ বাঙালি বাবুরা, মনে পড়ল তাদের প্রতিরোধ সঙ্গের প্রকাণ্ড দায়িত্ব। কি কাণ্ড! ভুলেই ছিলাম এতক্ষণ। সাধে কি আর আফিং বলেছে? না, এই মুহূর্তে বাড়ি, হেঁটেই, গিয়েই ঘুম, তারপর কাল সকালেই। হারিদ গো নিয়ে নেমে গেল সকলের আগে, কিন্তু দোতলায় এসেই থামল। শাশ্বতী কি? না, সে তো থাকছে। সে তো বলতে গেলে আজকাল বাপের বাড়িতেই। বাঙালি মেয়েদের এই বাপের বাড়ি এক ব্যাপার। আজ থেকে স্বাতীরও বাপের বাড়ি। দোতলা থেকে একতলায় একটু ধীরে নামলো হারিত। নামতে নামতে কেন যে মনে পড়ল সেই যতীনদাস রোডের বাড়ি। এদিকে গাঁটছড়া বাঁধা স্বাতী সত্যেনকে মেয়ের দল ঘিরে ফেলল। স্বাতীর জন্মদিনের গানের আসর। সেই প্রথম ও বাড়িতে, এ বাড়িতে হাঁটি হাঁটি পা পা বরকন্যা চললেন। খুব কিন্তু শুনিয়েছিল স্বাতী সেই গাইয়েটিকে। পিছন পিছন সবাই চলল। বাজে ছোকরা। আর শাশ্বতী সেদিন। আর শাশ্বতী স্বাতীর পিঠে হাত রাখল। বিজন শীতে কেঁপে উঠল একবার। ছাতের দূরের অর্ধেকটা খালি হলো, আর মহাশ্বেতা স্বাতীর ঠিক পিছনে। প্রথম সিঁড়িতে পা দিয়েই মহাশ্বেতার কেমন ভয় হলো যে এখনই তার মাথা ধরবে। কিন্তু বাসর ঘরে এসেই মাথা ধরার কথা ভুলে গেল। এই ঘরেই সন্ধ্যাবেলা শুয়েছিল সে। তার মনে হলো আলো এখন অনেক বেশি উজ্জ্বল। ঘরটাকে আরও বড় লাগলো, সজীব লাগলো, যেন প্রাণ পেয়েছে এতক্ষণে। যেন তাদের সকলের অচেনা এই হঠাৎ ভাড়া করা বাড়ির এই ঘর ঠিক এরই জন্য তৈরি হয়েছিল, আর তৈরি হবার পর থেকে ঠিক এই মুহূর্তটারই অপেক্ষায় ছিল। আলনায় সাজানো শাড়ির রং বেরঙের আলো চোখাচোখি দেখল মহাশ্বেতা। চোখে চোখে বলছে, এসেছো, এসেছো। আলো ভরা আয়না থেকে পিছল বার্নিশে জবাব ঝরল, এই তো, এই তো এসেছে। ঘরের প্রত্যেকটা জিনিস হেসে হেসে একথা বলল। চারটে সাদা দেওয়ালও তাই বলল। চারদিক থেকে ফিরল মহাশ্বেতার চোখ। স্বাতী সত্যেনের দিকে ফিরল। মেঝের বিছানায় বসলো ওরা। বসতে গিয়ে ভুল করল। স্বাতী, এদিকে আয়। স্বাতী এলো সত্যেনের বাঁদিকে। আমিও একদিন ওই রকম কেমন লেগেছিল, কে জানে কেমন, কিছু মনে পড়ে না, কিন্তু এই গন্ধটা চেনা চেনা যেন। কিসের? কোনো কিছুর না, বাসর ঘরেরই গন্ধ এটা। নতুন, নতুনের, নতুনের সূক্ষ্ম সুন্দর অদ্ভুত সুবাস। মহাশ্বেতা বুক ভরে সুবাস নিল। মাথাটা হঠাৎ, না না, মাথা ধরল না মহাশ্বেতার। কি ধরে থাকলেও সে বুঝল না। শেষ পর্যন্ত ঠিক থাকলো। ফুর্তির একটি ফোঁটাও হারালো না। সব দেখল। চাল খেলা, জলে শোলা ভাসানো, শাশ্বতীর বেশি বেশি ব্যস্ততা, ভাবটা যেন ও না থাকলে কিছুই হতো না। ভাঙা গলায় এক কথা 10 বার বলা বড় পিসি, সরস্বতীর টিপ্পনি, কুন্দ দিদিমার মশকরা, কতবার যে কারণে অকারণে হাসল। তারপর প্রভাত মেশো হঠাৎ কোত্থেকে এসে বললেন, আমরা তাহলে। লীলা মাসি নড়লেন। উষা বৌদি বললেন, আমিও তাহলে। আরও কেউ কেউ নড়ল। উনি এসে বললেন, চলুন। গলায় আবার মাফলারটা কেন? আপনি আর কেন, চলুন যাই তাহলে। আচ্ছা যাই। যাচ্ছি। ভিড় কমল। গীতির মাথা আতার কাঁধে ঢুলল।
কথা কমল, চোখে হঠাৎ ঝাপসা দেখল মহাশ্বেতা। হাসির শব্দ থেমে গিয়ে হাওয়ায় শুধু রেশ থাকলো। রেশ কাঁপল, থামল, তারপর হঠাৎ সব চুপ। ছোট্ট হাই চেপে সরস্বতী বলল, এবার ওদের দুটি দাও কুন্দ দিদিমা, ঘুমোক। সত্যেনের বুঝি ঘুম পেয়েছে? কুন্দ দিদিমা কটাক্ষ হারলেন। তোদের বিয়েতে মহাশ্বেতা? বড় পিসির মনে পড়ল, দুটোই লগ্ন, তাই আষাঢ় মাস, বাসরেই, হ্যাঁ বাসরেই ভোর। মুখের কথা কেড়ে নিলেন কুন্দ দিদিমা। মজাই হয়েছিল। আর কেমন বৃষ্টি নামলো বিয়ের মধ্যে। আর ঠিক তখন কিনা বড় বউ। বড় পিসি বলতে বলতে থামলেন। বড় বউ? মা? মহাশ্বেতা সরস্বতীর দিকে তাকালো। মাকে মনে পড়ল দু বোনের, মনে পড়ল তাদের বিয়ের মধ্যে মা হঠাৎ এমন অস্থির হয়ে পড়েছিলেন যে ওই রাত্রিরে আর ওই বৃষ্টিতে তখনই ডাক্তার ডেকে ইঞ্জেকশন দিতে হয়েছিল। তারা শুনেছিল পরের দিন। ঈষৎ বিষণ্ণ লাগলো তাদের। সেটা বুঝতে পেরে বড় পিসি কথা বদলালেন। আর পরের দিন বিয়ে দেখল না বলে স্বাতীর কি কান্না। মেজদি সেজদির বিয়েতে স্বাতী অন্য কারণেও কেঁদেছিল। শাশ্বতী মুখ টিপে হাসল, চোখাচোখি করল মেজদি সেজদির সঙ্গে। দু বোনের মনে পড়ল, আমি অরুণদাকে বিয়ে করব বলে 5 বছরের স্বাতীর কি কান্না। বোনেদের চোখে চোখে বয়ে গেল অন্যদের না জানা নিঃশব্দ কৌতুক। কিন্তু মহাশ্বেতাকে এই কৌতুকটা কোথায় একটু খোঁচাও দিল। স্বাতীর দিকে ফিরে শাশ্বতী বলল, বলে দেব নাকি? অরুণ কাশল। শ্বেতা ঘরে এসে কাছে দাঁড়ালো। স্বাতী, আমি এখন যাই রে। যাচ্ছ দিদি? মহাশ্বেতা তাকালো। থাকো না। না, যাই। স্বাতীর দিকে সত্যেনের দিকে ফিরে যেন তাদের সম্মতিটাই আসল এমনি সুরে শ্বেতা বলল, কাল সকালেই চলে আসবো, কেমন? তুমি করলে কি এতক্ষণ? জিজ্ঞেস করলো সরস্বতী। এই বাচ্চাগুলোকে একটু ঠিকঠাক করে, রণক্ষেত্রের মতো পড়েছিল তো সব। আতা, গীতি, এবার শুয়ে থাক না গিয়ে, ঘুমে ঢুলছিস তো। ইরু? মেয়েকে হঠাৎ মনে পড়ল মহাশ্বেতার। তোর মেয়ে বেনারসি পরেই ঘুমুচ্ছে রে। শ্বেতা হাসল। ঘুমুচ্ছে? গীতির কানে গেল কথাটা। কে? আমি? না, আমি তো জেগে আছি, এই তো। কিন্তু চোখ তখনই আবার জড়ালো। ট্রেনের দোলা লাগলো শরীরে। ট্রেন? এই টুন্ডলা এলো মা। শোভা, কালি যাবি? শোভার মুখ দেখতে মাথা একটু কাত করল শ্বেতা। শোভা তখন মহাশ্বেতার পিছনে বসে মহাশ্বেতার গলার কচ্ছপের ডিমের মতো মুক্ত খুঁড়ছিল। চকিতে হাত সরিয়ে সলজ্জে বলল, হ্যাঁ শ্বেতাদি, কালই যাব। তোর শাশুড়িকে একটা, আচ্ছা কাল বলবো। শ্বেতা সরে এলো স্বাতীর কাছে। নিচু হয়ে তার ঘোমটা ঢাকা মাথায় হাত রাখল। সত্যেনের চোখে চোখ ফেলল একবার। সোজা হতে হতে বলল, বেশি আর জাগিয়ে রেখো না পিসিমা, ওদের আবার না শরীর টরীর খারাপ হয়। স্বাতীরও তাই নাকি? এবার স্বাতীকে তাক করলেন অক্লান্ত কুন্দ দিদিমা। আচ্ছা। স্বাতী সত্যেনের কাছে আর একবার চোখে বিদায় নিয়ে শ্বেতা ঘরের বাইরে এলো। এসেই ডালিমের সঙ্গে দেখা। ডোরাকাটা সিল্কের শার্টের উপর এখন একটা খয়েরি পুলোভার তার গায়ে। ডালিম বলল, রিকশা এনেছি মা। বেশ। শ্বেতা চলে যাচ্ছিল। ডালিম তাড়াতাড়ি আবার বলল, আমি আর গেলাম না মা। না না, তুই যাবি কেন, থাক। আর কিন্তু রাত জাগিস না। মুখোমুখি ঘর থেকে বেরিয়ে এলো বিজু। এমন করে আলোয়ান মোড়া যে হাত দুটো শুদ্ধ ঢাকা। শ্বেতা বলল, বিজু ঘুমোসনি? বিজন ফ্যাঁসফেঁসে গলায় জবাব দিল, ঘুমোবো কেন, তুমি যাচ্ছ? হ্যাঁ রে। ট্যাক্সি এনেছে? ডালিম বলল, কোনো ট্যাক্সি আসতে চাইল না মামা, রিকশা আনলাম। ভারী নবাব হয়েছে তো ট্যাক্সিওয়ালারা। দেখো বড়দি, লোটনকে ভালো করে ঢেকে ঢুকে নিও, আবার ঠান্ডা না লাগে। হয়েছে হয়েছে। বিজনের গালে ছোট্ট চড় দিল শ্বেতা। তার গায়ের দিকে তাকিয়ে বলল, কার আলোয়ান রে ওটা? এটা সত্যেনের। ও, সত্যেনের আলোয়ান বুঝি বেশি গরম? বিজন যেন শুনতেই পেল না কথাটা। বাসর ঘরের দরজার দিকে তাকিয়ে বলল, ওসব আর কতক্ষণ? এই শেষ হবে এবার।
কত রাত হলো? না, পিসিমাকে বলি এখন। বলতে বলতে বিজন এলো বাসর ঘরের দরজায়। ডালিম তার সঙ্গে এলো। মামা ভাগ্নে বাসর ঘরে ঢুকলো। দুসার ঘরের মাঝের গলি দিয়ে শ্বেতা এলো সামনের বারান্দায়, যেখানে দাঁড়িয়ে সন্ধেবেলা বর আসা দেখেছিল মেয়েরা। ঠান্ডার জন্য একদিকের চিক ফেলে দিয়েছে এখন। তক্তাপোষের বিছানায় নেপাল পিসে মশাই, চোখ আধবোজা, স্থির, হাঁ খোলা, ঠোঁট বাঁকা। হঠাৎ দেখলে বালাপোষের তলায় ফাঁপা বুকটা উঠছে পড়ছে। আহা, ঘুমুক। বেলিও ঘুমোচ্ছে মেঝেতে কম্বল মুড়ে। খেয়েছিল কিছু? হ্যাঁ। শ্বেতা সরল। বারান্দার অন্যদিকে দেয়াল ঘেঁষা ইজি চেয়ার, ছাই রঙা আলোয়ান, বাইরে চোখ। বাবা, বাবা, শ্বেতা আস্তে ডাকল। রাজেনবাবু মুখ ফেরালেন। রিকশা এসেছে বাবা, চল। রাজেনবাবু উঠলেন। মেয়ের একটা কাঁধ চোখে পড়ল। মোটা লং ক্লথের জামা। তোর গায়ে গরম কিছু আছে? চলো। রাজেনবাবু চলতে চলতে বললেন, হেমাঙ্গ ফিরেছে? ফেরেনি এখনো, অনেককে নামাতে হবে তো। দেরি হচ্ছে না? দেরি হবে কেন, এই তো খানিক আগে। তোমার ভাবনা হচ্ছে নাকি? না না, রাত হলো তো, আবার ব্ল্যাক আউট। কিচ্ছু না, একটু দাঁড়াও বাবা। দোতলার সবচেয়ে বড় যে ঘরটিতে সাথীকে তখন সাজানো হয়েছিল, সেই ঘর থেকে ঘুমন্ত লোটনকে কোলে করে নিয়ে এলো শ্বেতা। লোটনকে জড়িয়ে নিয়েছে গোলাপি উলের স্কার্ফে। নিজের পিঠের উপর সাদা একটি স্কার্ফ ফেলা। একটু পরে আবার থামল। বাবা, একবার দেখে যাবে নাকি? বাসর ঘরের দরজায় রাজেনবাবু থামলেন। সামনে দাঁড়ানো বিজু আর ডালিমের ফাঁক দিয়ে একবার সাথীকে দেখলেন। ডালিম আর অরুণের ফাঁকে একবার সত্যেনকে। আতা গীতিকে ধাক্কা দিয়ে বলল, ওঠ না। সরস্বতী বলল, সত্যেন তাহলে। উজ্জ্বল আলোর সিঁড়ি দিয়ে নামলো দুজনে। উজ্জ্বল একতলা পেরোলো। কেউ নেই, চুপ। শাশ্বতী বলল, সাথী কি? শোভা ভাবল ঘুম। অন্ধকার কলকাতা কালো, রিকশার দুই চোখই উজ্জ্বল। টুংটাং, চুপ, সব চুপ। টুংটাং, আর কালো মাথার উপর আকাশ, আরও উজ্জ্বল আকাশের তারা। তারা কত? মহাশ্বেতা বলল, শাশ্বতী তুই? কুন্দ দিদিমা বললেন, সত্যেন এই প্রদীপ কিন্তু সারা রাত। টুংটাং, রিকশা, অন্ধকার, কেউ নেই, চুপ। ঠোঙায় ঢাকা মিটমিট আলোর পোকা, বড় বড় বাড়ি, অন্ধকার। এই রইল খাবার জল, আর রাত্রে যদি। কালো গাছগুলি কালো, শূন্য ট্রাম লাইন কালো, শূন্য ফুটপাতে একলা বেড়াল। অরুণ বেরিয়ে বলল, কোন ঘরে? বিজন বলল, হেমাঙ্গদা এখন। এই তো হেমাঙ্গবাবু, চলো ডালিম। শ্বেতা বলল, বাবা তোমার শীত? রাজেনবাবু বললেন, লোটন তো খুব। রিকশা, টুংটাং, অন্ধকার। অন্ধকারে পাহাড়ের মতো রেল লাইনের বাঁধ, টালিগঞ্জের ব্রিজ। প্রদীপ জ্বলা কুলো দেয়াল ঘেঁষে সরিয়ে রাখলেন বড় পিসি। শোভা ভাবল, শেষ। এরপর বাবু কাহা পার? শোভার হাই উঠল, শেষ। শাশ্বতী বলল, পিসিমা। কুন্দ দিদিমা সরে এসে রিকশা মোড় নিল। নিঃসার পাড়া, ঝলমল জোনাকি, ঝলমল শাড়ি। মহাশ্বেতা সরস্বতী উঠল। টুংটাং চুড়ি। রিকশা থামল। টুং। আচ্ছা আচ্ছা, চলি। রাজেনবাবু আগে নেমে লোটনকে কোলে, শ্বেতা নেমে বাবার কোল থেকে মেয়েকে, মহাশ্বেতা, সরস্বতী, শোভা। শেষ। রাজেনবাবু 3টি সিঁড়ি উঠলেন। শূন্য। শাশ্বতী, কুন্দ দিদিমা যেতে যেতে ঘরের আলো নিভিয়ে। অন্ধকার, অন্ধকার, বন্ধ। পকেট থেকে চাবি। বড় পিসি বাইরে এসে দরজা ভেজিয়ে। রাজেনবাবু দরজার সামনে নিচু হয়ে। চুপ, সারা বাড়ি চুপ, পৃথিবী চুপ। শ্বেতা একবার আকাশের দিকে মুখ তুলল। তারা চুপ। সাথী নড়ল না, সত্যেন নড়ল না, চুপ। কুলোর প্রদীপের ছায়া ছায়া আলো, লুকোনো লাজুক, বলতে না পারা কথা, ভুলতে না পারা। দরজা খুলে গেল। অন্ধকার। কেউ বলল না,
কেউ ভুলল না অন্ধকার ঘরে দুজনে, অন্ধকারে দুজনে পাশাপাশি কুঁকড়োনো টান। বলল না, ভুলল না। শ্বেতা দাঁড়ালো, রাজেনবাবু দেয়ালে হাত তুলে। দুটো প্রাণ, জীবন, হৃৎপিণ্ড, স্পন্দনের পিণ্ড। চোখ নেই, চোখ খোলা, খোলা জানলা কালো, বাইরে কালো, কালো আকাশে তারা। দূরে, পারে, পরপারে, হয়ে যাওয়া, না হওয়া, হতে থাকা, চিরকালের আকাশ ভরা স্তব্ধ তারা তাকিয়ে থাকল। বুদ্ধদেব বসুর তিথি ডোর আজ এখানেই শেষ হলো। খুব শীঘ্রই আসছে পরের যে কোনো একটা বড় উপন্যাস নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।